growing pressure from the International Criminal Court যে একটা অবস্থান সৃষ্টি হয়েছে, যেটা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিরাট আকারে দিয়েছে, তুমি নিশ্চয়ই দেখেছো এটা কদিন আগে। তারা লন্ডনে একটা বিশেষ ইন্টারভিউ দিয়ে তারা সবিস্তারে দিয়েছে। কিন্তু মিয়ানমার তো বলেছে তারা এই বিষয়ে কোনো মতামত দিতে রাজি নয়। হ্যাঁ, মিয়ানমার বলেছে, মিয়ানমার তো কালক্ষেপণ করবেই। সেই জন্য চায়নাকে আমরা বলেছিলাম, কেন মধ্যেখানে অনেকে বলছিল যে বাংলাদেশ চায়নার সাথে কোনো রকম দ্বিপাক্ষিক কোনো আকারে কোনো কিছু করছে না কেন। আমি একটু জানতাম যে উনি যাবেন, কারণ উনি যাবার আগে আমার সাথে একটু কথা হয়েছিল। কিন্তু আমার কথা হচ্ছে যে আমি গেছিলাম ডিসেম্বর মাসে, তখন আমার সাথেও দেখা হয়েছিল, কথা হয়েছিল বিভিন্নভাবে। এখন এর মাধ্যমে একটা সুবিস্তারিতভাবে একটা আলাদা প্রেক্ষাপট তৈরি হয়েছে। কারণ এইটার এগেনস্ট দিস, ইউ মাস্ট নট ফরগেট, আই এম সরি এতক্ষণ কথা বলছি আমি, এগেনস্ট দিস ইজ দ্য ব্যাকগ্রাউন্ড যে কিছুদিন আগে সিকিউরিটি কাউন্সিলের 15 সদস্য আসলো এখানে, এবং তারা এখানে গেল। তো দ্য বল গেম ইজ স্লোলি চেঞ্জিং। কারণ ভারতও তারা দেখছে যে প্রেক্ষাপটটা একটু চেঞ্জ হচ্ছে। জি, তো এই সার্বিক যে চেঞ্জটা হচ্ছে, এইটার কারণে আমি বলবো একটা মোমেন্টাম ক্রিয়েট হচ্ছে। জি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। পররাষ্ট্র সচিব কি বলেছিলেন সেটা এই ফাঁকে দেখে নিতে চাই। আমরা আলোচনা করছি জাতিসংঘের সাথে, আমাদের পিআর আছেন এখানে, যে আর একটা অ্যাপিল লঞ্চ করা যায় কিনা বেসড অন দি নিড নিউ ইয়র্কে। তো সেইগুলো নিয়ে আলাপ হবেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মিটিং হবেন, উনিও সমস্যাটা তুলে ধরবেন। আমরা আশা করি যে একটা ভালো আলাপ হবে। অবশ্যই আমাদের কিছু রিকোয়েস্ট থাকবে, সেগুলো আমরা তুলে ধরব। অধ্যাপক আমেনা হোসেন, আপনি কি একমত হবেন অ্যাম্বাসেডর জমিনের সাথে যে পরিস্থিতি কিছুটা পরিবর্তিত হচ্ছে? না, পরিস্থিতি তো অবশ্যই পরিবর্তিত হচ্ছে। দেখুন, এই যেটা অ্যাম্বাসেডর জামিন পয়েন্ট আউট করলেন যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী চীনে গেছেন, এটা তো প্রথম থেকেই আমরা এই প্রেশারটা কিন্তু নাগরিক সমাজ বলেন, আপনি সুশীল সমাজ বলেন, যাই বলেন না কেন, এটা প্রচণ্ডভাবে ছিল। কারণ আমরা এখানে খুব স্পষ্টভাবে ধরা যাচ্ছিল যে এখানে কি ফ্যাক্টর কিন্তু চীন, এবং চীনের ও তাদের পিছনে তাদের সাথে শক্তভাবে ছিল বলেই কিন্তু মায়ানমার এইটুকু আসতে পেরেছিল। কিন্তু এই উপলব্ধিটা এখন চীনেরও হচ্ছে যে ধরেন এটা যে একটা জেনোসাইড হয়ে গেছে, এবং সেখানে আইসিসির ব্যাপারটা, এখানে আমার অবশ্যই বলতে হবে যে এখানে মিডিয়া একটা বিরাট রোল প্লে করেছে। বাংলাদেশের নাগরিক সমাজ এবং যেটাকে আমরা গ্লোবাল মানে সিভিল সোসাইটি বলতে পারি, তারা সবাই, তাদের সবার একটা প্রচণ্ড চাপ ছিল। এবং এই যে আইসিসির ব্যাপারটা, এখানে মিয়ানমার যদি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের যে বিচারিক ক্ষমতা সেটা মেনে না নেয়, সেক্ষেত্রে এটার কি কোনো ভবিষ্যৎ আছে আইসিসি? না, দেখুন, আপনি যদি মেনে নাও নেয়, বাট হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইজ দ্যাট, দেখেন একটা অ্যাকাউন্টেবিলিটির ব্যাপার আছে। আমরা প্রথম থেকে দুটো জিনিসের উপরে জোর দিয়েছিলাম। একটা ছিল রিপ্যাট্রিয়েশন, তাদেরকে উইথ ডিগনিটি, আর দ্বিতীয়টা ছিল অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। যা ঘটে গেছে এই শতাব্দীতে এসে এই সময় একটা জেনোসাইড হতে পারে না, সে এই দুটো জায়গা ছিল। এখন আপনি যদি বলেন আইসিসির কিন্তু ওরকম কোনো ক্ষমতা নেই, এটা আমার চাইতে অ্যাম্বাসেডর জামির ভালো জানবেন, যে তারা কিন্তু আপনাকে মানে বাধ্য করতে পারে না। স্টেট সভরেন্টি বলে যে জিনিসটা আছে সেটা আছে। বাট দেন আজকের বিশ্বে মানে আমরা কিন্তু বিভিন্ন ধরেন, এটা যদি প্রমাণিত হয়ে যায় তখন কিন্তু বিভিন্ন ধরনের স্যাংশনসের মধ্যে এসে যাবে মায়ানমার। অলরেডি আমরা দেখছি সেটা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, এবং এখানে দেখা যাচ্ছে তাদের আর্মি চিফকে পর্যন্ত দায়ী করা হচ্ছে, এবং খুব ক্লিয়ারলি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে যে মায়ানমারের 12 জন ওরা আর্মি অফ মানে একদম মানে আর্মির টপ লেভেলের অফিসার্সদেরকে ওরা ধরেছে, তার মধ্যে আর্মি চিফকেও বলা হয়েছে যে তাদের একদম মানে নজরদারির ভেতর দিয়ে একটা অর্কেস্ট্রেটেড বা যেটাকে বলা হয় পরিকল্পিতভাবে এই জেনোসাইডটা হয়েছে, এটা কিন্তু বলা হচ্ছে। সো এই যে আপনি একটা রোগ স্টেট তো না, আপনি একটা ক্রিমিনাল স্টেট হিসাবে প্রমাণিত হয়ে গেলেন। আপনি এটা পরবর্তীতে কেস খুব স্ট্রং হয়ে যায়। আমি একটু শেষ করি মঞ্জুর, ধরেন আপনি যদি স্যাংশনসগুলো আনেন, চীন যেভাবে নিজেকে প্রজেক্ট করতে চাচ্ছে, পার্টিকুলারলি আমেরিকার, আমরা যদি বিশ্ব মানচিত্রের দিকে তাকাই, আমেরিকার ক্ষমতাটা কিন্তু ক্রমেই
খুব একটা ইমব্যালেন্সড অবস্থায় চলে যাচ্ছি এবং আমরা বলতে পারি না যে আমেরিকার সেই ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা এখন সে আগের অবস্থানে আছে। যদিও ট্রাম্প মনে করছেন ইম্পেরিয়াল আমেরিকা না হয়ে সেটা যাচ্ছে। উনি মনে করতে পারেন। সো ইউরোপের একটা ভিন্ন অবস্থান। আমি পুরো মানচিত্রটাকে সামনে নিয়ে বলছি, এখানে কিন্তু চায়না, ইন্ডিয়া, জাপান, রাশিয়া এরা কিন্তু ইম্পর্টেন্ট অ্যাক্টরস হিসাবে এমার্জ করছে। সেখানে আপনি যখন আপনি একটা মেজর পাওয়ার বা হিসাবে এমার্জ করতে চান, শুধু আপনি সামরিক বা অর্থনৈতিক ক্ষমতা থাকলে হবে না, তার সাথে একটা মোরাল পাওয়ারেরও প্রয়োজন হয়, যে কথাটা আমরা বারবার বলে আসছিলাম। সেই জায়গাটাতে, সেই অবস্থানে এই যে চীন এখন, আমরা গতকালের পত্রিকায় যেটা আমি ডেইলি স্টারে পড়েছি, চীন বলেছে টিল দ্য লাস্ট, শেষ পর্যন্ত বাংলাদেশের সাথে থাকবে এবং রিপ্যাট্রিয়েশনের ব্যাপারটা দেখবে। এটা কেন বলছে এখন? বিকজ দে রিয়েলাইজ যে হোয়াট ইজ অ্যাট স্টেক। চীনও এটা বুঝতে পারছে যে হোয়াট ইজ অ্যাট স্টেক। এটা তো পুরো বিশ্ব জনমত তাদের বিরুদ্ধে গেছে। কিন্তু চীনের বিনিয়োগ তো আর সেখানে থেমে নেই। সেখানে বেশ যে অংশ খালি করা হয়েছে সেখানে জমি অধিগ্রহণ করা হচ্ছে, নানান ধরনের প্রকল্প চলছে। সেটা আমি সেটা মেনে নিচ্ছি, বাট দেখেন চীন কিন্তু এখানে যেটা হয় কি, আপনি মাল্টিপ্রংড লেভেলে ইন্টারভেনশন গুলো করেন। এর আগে চীনের অবস্থানটা দেখেন, এখনের অবস্থানটা দেখেন, সেখান থেকে তো পরিবর্তনটা এসেছে, তাই না? সেই জায়গাটাতেই আমি বলছি যে হ্যাঁ, চীন ইনভেস্টমেন্ট করবে, থামবে না। কিন্তু এর মধ্যে যদি আইসিসির একটা রুলিং এসে যায় এবং ধরেন এর মধ্যে যদি মায়ানমার এগুলো চলতেই থাকে, তাহলে কিন্তু আমার মনে হয় একটা পরিবর্তন আসবে। আমি বলছি না যে বিনিয়োগ বন্ধ হয়ে যাবে, বাট আমার মনে হয় চীন মায়ানমারকে প্রচন্ডভাবে প্রেশারাইজ করবে। ডক্টর রহমান, আপনার কি মনে হয় এগুলো চীন এখন যে অবস্থানের কথা বলছে সেটা কি ফাঁকা বলি, নাকি এখন এই কারণে বলছে যে যা কাজ হওয়ার তাদের হয়ে গেছে, এখন প্রত্যাবাসন হলেও তারা সেখানে ইন্টারনালি ডিসপ্লেসড পারসনস হিসেবে যাবেন, তাদের যে প্রকল্পগুলো রয়েছে সেগুলোর খুব একটা অসুবিধা হবে না? আমি পুরো বিষয়টাকে একটু কনজারভেটিভ এস্টিমেট হিসাবে দেখতে চাই। এটা যেভাবে বলা হচ্ছে যে চীন রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রশ্নে বাংলাদেশের পাশে এসে থাকবে, তার জাতীয় স্বার্থের প্রশ্নে চীন কতটুকু এই ক্ষেত্রে কম্প্রোমাইজ করবে আমি ঠিক নিশ্চিত নই। কারণ সেখানে যে আপনি যেটা কিছুক্ষণ আগে বলছিলেন, একটা বিশাল বিনিয়োগ তার আছে। কারণ আপনি জানেন যে আরাকানের ডিপ সি পোর্ট তারা করেছে, এবং চীনের যে স্ট্র্যাটেজি সিল্ক রোডের সাথে, এবং সিল্ক রোডের সাথে 5টি ইকোনমিক বেল্ট আছে, এবং একটি বেল্ট খুব ইম্পর্টেন্ট, BCIM করিডোর ইজ ওয়ান অফ দ্য এলিমেন্ট। তো ফলে এই BCM করিডোরকে তাদের স্বার্থের প্রয়োজনে তারা অলরেডি ডিপ সি পোর্ট করে সেখান থেকে তারা তেল উত্তোলন করে তেল নিয়ে যাচ্ছে কুনমিংয়ে। এবং আপনি জানেন যে সেখানে তারা একটা বড় শুধুমাত্র এই যে তেল ট্রান্সপোর্ট তাও না, বাইরেও তারা তাদের বস্তুর বিনিয়োগ আছে। সুতরাং বিনিয়োগটা তাদের কাছে প্রায়োরিটি নাম্বার 1। দ্বিতীয়ত শুধুমাত্র চীন না, আপনি দেখবেন রাশিয়ারও বড় ইনভলভমেন্ট আছে মিয়ানমারে। মিয়ানমার রাশিয়া থেকে যুদ্ধাস্ত্র কিনছে। ফলে এখন চীন যেটা বলছে, হতে পারে একটা স্ট্র্যাটেজি চীন যে আন্তর্জাতিক কমিউনিটি বিষয়টাকে খুব সিরিয়াসলি নিয়েছে, এবং আন্তর্জাতিক কমিউনিটি মনে করে যে মিয়ানমারের সেনার কর্মকর্তারাই ম্যাসাকারের সাথে জড়িত, তাদের বিচারের দাবি উঠেছে। সেক্ষেত্রে হয়তো চীন কিছুটা নমনীয় অবস্থান নিতে পারে। কিন্তু মূল প্রশ্ন কোনটা? মূল প্রশ্ন হচ্ছে যারা এসছে 7 লাখ আমরা ধরি, বা আগেরগুলো যদি বাদই দিলাম, এই 7 লাখ নাগরিক তাদের স্বদেশে ফিরে যাবেন, এটা যাবে কিনা? মূল প্রশ্ন হচ্ছে এখানেই। আজকে জাতিসংঘের মহাসচিব আসছেন, এই আশাটা কি তাদের প্রত্যাবর্তনের পথকে আরো ত্বরান্বিত করবে? এখানে আমি খুব নিশ্চিত নই যে রোহিঙ্গারা খুব দ্রুত ফিরে যাবে। মায়ানমারের স্ট্র্যাটেজি আপনি যদি দেখেন, এবং আমরা অনেকবার এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি, লিখেছিও, যে এটা একটা তাদের স্ট্র্যাটেজি হচ্ছে স্লো, ধীর গতিতে যাওয়া, কালক্ষেপণ করা, যেটাকে সদ্য বাংলায় আমরা যদি বলি কালক্ষেপণ করা। এবং ভালো বলে যে চীনের কথাটা যেটা বল, চীন হয়তো যেভাবে কথাটা বলেছে আমরা খুব পজিটিভলি ধরে নিয়েছি, কিন্তু আসলে কি এটা পজিটিভ কিনা? সেক্ষেত্রে যে UNHCR সাথে তারা যে চুক্তি সই করলো, সেটা কি কোনো অগ্রগতি নয়? এটা আমার বিবেচনায় ধরেন জাতিসংঘে, এটা আপনি নিশ্চয়ই এটা খেয়াল করেছেন যে ব্রিটিশ পত্রপত্রিকায় একটা নিউজ বেরিয়েছে যে জাতিসংঘের সাথে মিয়ানমারের যে চুক্তি হয়েছে সেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনের কথাটা সঠিকভাবে আসেনি, এরকম নিউজ আমি একটা দেখেছি।
ফলে যত চুক্তি আপনি করুন না কেন, যত বড় কথাই আপনি বলুন না কেন, রোহিঙ্গাদের খুব দ্রুত ফিরিয়ে নিয়ে যাবে। কারণ রোহিঙ্গাদের সমস্যাটা হচ্ছে একটা জায়গায়, তাদের নাগরিকত্ব স্বীকার করে নেওয়া। এটা 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 করা হয়েছে কিনা, কোনো পক্ষ থেকে এটা বলা হয়েছে কিনা, জাতিসংঘ এটার উদ্যোগ নিয়েছে কিনা, চীন সেটার উদ্যোগ নিয়েছে কিনা, এটা হচ্ছে ফান্ডামেন্টাল প্রশ্ন। এখন যদি জাতিসংঘ উদ্যোগ না নেয়, যদি জাতিসংঘ প্রেশার ক্রিয়েট না করে, তাহলে এই রোহিঙ্গারা ফেরত যাবে না। আমরা বারে বারে বলছি যে এর একটা স্ট্র্যাটেজি হচ্ছে মিয়ানমারের উপর ইকোনমিক এমবার্গো আরোপ করা। যতদিন পর্যন্ত আপনি মিয়ানমারকে এই উপর ইকোনমিক এমবার্গো আরোপ করতে না পারবেন, ততদিন মিয়ানমার নমনীয় হবে না। কিন্তু তারা তো দীর্ঘ সময় নানান ধরনের নিষেধাজ্ঞার মধ্যে ছিল, তাতে কি খুব একটা ফল হয়েছে অতীতে? না, সেটা ঠিক আছে, কিন্তু এখনকার পরিস্থিতি একটু ভিন্ন। কারণ আপনি বড় দুটো পাওয়ার, আমি যদি সরাসরিভাবে চীন এবং রাশিয়া, তারা কিন্তু এখনো মিয়ানমারের সাথে আছে, যতটা না আমার সাথে আছে। এবং আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকাটাকে আপনি একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। কারণ এই অঞ্চলে, এই ইন্দো প্যাসিফিক অঞ্চলে যে পরিবর্তন আসছে, তাতে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র চীন এক কাতারে দাঁড়াবে না, এবং সেক্ষেত্রে চীনকে কন্টেইন করার একটা পলিসি আছে মার্কিন যুক্তরাষ্ট্রের। কিন্তু সেখানে তো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ সেটা চলে আসে, ভারতও তো সেখানে বিনিয়োগে আগ্রহী, তারা মিয়ানমারে এক ধরনের রাস্তা খোঁজার চেষ্টা করছে। ভারতের বিনিয়োগ তো আছে, আরাকানে বিনিয়োগ আছে, তারা সেখানে যাদের যথেষ্ট বিনিয়োগ আছে। ফলে মানে যতটুকু প্রেশার দেওয়া উচিত ছিল মিয়ানমার সরকারের উপর, চীন বা ভারত ততটুকু দেবে বলে আমার মনে হয় না। সেক্ষেত্রে আপনি যেটা বলছিলেন যে যুক্তরাষ্ট্র হয়তো চীনের সাথে এক কাতারে দাঁড়াতে চাইবে না, সেক্ষেত্রে ভারতের সাথে তাদের যে পার্টনারশিপ রয়েছে সেটির কি হবে? না, ওই পার্টনারশিপ থাকবেই। চীনকে কন্টেইন করার জন্য তারা ভারত যুক্তরাষ্ট্র অ্যালায়েন্স থাকবে, এবং আপনি খুব দ্রুত দেখবেন যে সব হোল আগামী দিনগুলোর যে রাইভালরি, বিগ পাওয়ার রাইভালরি কনসেন্ট্রেট করবে ইন্দো প্যাসিফিক অঞ্চলে। এখন কিন্তু স্নায়ুযুদ্ধকে, যেটা আমরা বলি স্নায়ুযুদ্ধ 2, এই স্নায়ুযুদ্ধ 2 কিন্তু শুরু হবে এই ভারত মহাসাগরকে কেন্দ্র করে। এবং আমি একটা বই লিখছি, এবং দেখবেন সেখানে আমি দেখিয়েছি যে কিভাবে সুপার পাওয়ার রাইভালরি, চীন এবং ভারতের রাইভালরি ভারত মহাসাগরকে কেন্দ্র করে ডেভেলপ করছে। এবং ফলে আগামী দিনগুলো এখানে কনসেন্ট্রেট, এখানে সমস্ত কেন্দ্রবিন্দু হবে এই এশিয়া প্যাসিফিক অঞ্চলে। সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র ভারত অ্যালায়েন্সটা থাকবে, চীন একদিকে থাকবে। চীন কখনো এই জন্য হস্টেল করবে না মিয়ানমারকে তার প্রয়োজন আছে। জি, অধ্যাপক মহসিন, আপনার কি মনে হয় এই যে দ্বৈরথ, একদিকে চীন বলুন, রাশিয়া বলুন, এদিকে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানে বাংলাদেশের কূটনীতির সম্ভাবনা কি? সেখান থেকে এই মিয়ানমারে রোহিঙ্গা সমস্যার সমাধানে কি আমরা কিছু বের করে নিয়ে আসতে পারি? আমি তার আগে একটু বলি, মানে আমরা যেটা ভারত আর মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক পার্টনারশিপের কথা বলছিলাম, এখানে হয়তো আমরা মানে এখানে আমরা সবাই জানি যে খুব মানে গত পরশুর এই কথা নিকি হেলি যেটা খুব ক্লিয়ারলি ভারতকে বার্তা দিয়েছে যে ভারত যদি ইরানের সাথে তার মানে ডিলসগুলো চেঞ্জ না করে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের তার সাথে তার সম্পর্ক অন্য ধরনের যাবে। এবং সেই জায়গাটায় আমি বলছি যে এই মুহূর্তে ঠিক ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মানে সম্পর্ক, স্ট্র্যাটেজিক পার্টনারশিপ আছে, কিন্তু একটু ধরেন যেটাকে আমরা বলবো যে একটু ডাউন ট্রেন্ডটা দেখা যাচ্ছে। এবং আমি আবারও এখানে জোর দিয়ে বলছি যে এখন এমন একটা অবস্থার মধ্যে আমরা আছি যেখানে পুরো পৃথিবীর মানচিত্রের মধ্যে অনেকগুলো ভেরিয়েশনস, অনেক চেঞ্জেসগুলো আমরা লক্ষ্য করছি। ধরেন পুতিনের সাথে যে ট্রাম্পের বৈঠকটা যেটা হবে, সেটা নেটোর মিটিং এর পরেই হবে। আচ্ছা, এটা আমি একটা জায়গায় রাখলাম। মানে আমি যেটা বলার চেষ্টা করছি যে ভেরিয়েবলসগুলো বা উপাদানগুলো অনেক পরিবর্তন হয়ে যাচ্ছে, এবং ট্রাম্প বিং হোয়াট হি ইজ, যে ধরনের উনি আনপ্রেডিক্টেবল ব্যক্তি, আমরা খুব জোর দিয়ে বলতে পারছি না যে কিভাবে পোলারাইজেশনসগুলো বা মেরুকরণগুলো সৃষ্টি হবে বা কিভাবে হবে। এবং ইউরোপের সাথে এবং কানাডার সাথে যা উনি করেছেন, সেগুলোকে সবকিছুকে মাথায় রেখে এগুলোকে আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে, আপনার কাছে আবারও আসছি বিরতির পর। দর্শক, একটু পরে ফিরে আসি, সঙ্গে থাকবেন আশা করি।